হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি আরও একটা শর্ট রাইডে। কে কে যাচ্ছি, কি কি করব, সবটা থাকবে ভিডিওয়ে। সাথে থাকো আর দেখতে থাকো। Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay? Give me the call and I'll just be there like that. I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure, yeah. It's so overwhelming, but I will wait forever so you can come and get it. I don't understand it, I don't understand. আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম ডেস্টিনেশন। এটা গাইঘাটা জলেশ্বর শিব মন্দির। এখানে সারা বছরই শিবলিঙ্গ জলের তলায় থাকে। কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয়। সেই সময় মন্দিরে ছিল টিনের ছাউনি এবং দেয়ালে ছিল ইট এবং কাদার গাঁথনি। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেন। প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায়। 4 একর 40 শতক জমির ওপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা পরিচিত শিব পুকুর নামে। প্রতি চৈত্র মাসে তৃতীয় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিব পুকুর থেকে বিগ্রহটি তুলে আনেন এবং পরদিনই তারা হালি শহরে গিয়ে বিগ্রহটি গঙ্গায় স্নান করান এবং স্থানীয় 8টি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গ। পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেওয়া হয় শিব পুকুরে। সারা বছর দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম ঘটে এখানে। এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির, এছাড়াও রয়েছে একটি কালী মন্দির। মন্দিরের পাশেই রয়েছে গাছ, সেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান। চড়কের সময় তো বটেই, শ্রাবণ মাসের বিশেষ বিশেষ দিনে এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয়। মহাদেবের দর্শন সেরে এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার পালা। অপূর্ব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে চলতে চলতে এসে পৌঁছেছি একটা দুর্দান্ত লোকেশনে। দেখতেই পাচ্ছ কাঁটা তারের বেড়া। এর এপাশে ভারত আর ওপাশে বাংলাদেশ। মাঝখানে কিছুটা জমি রয়েছে যেখানে স্পেশাল পারমিশন নিয়ে চাষবাস করা হয়, তবে প্রোটেকশন কিন্তু প্রচুর রয়েছে। তাই কিছুটা সময় দাঁড়িয়েই আমাদের এখান থেকে আবার চলে যেতে হয়েছে। বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য অর্থাৎ পারমানেন্ট ফরেস্ট। এটি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমায়। এই অভয়ারণ্যটি বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত। এখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে, টিকিট ফেয়ার, বাইক রাখলে তার চার্জ, সব কিছু। ভেতরে ঢুকেই
চারপাশে বেশ ঘন জঙ্গল দেখতে পেলাম। গেটে শুনলাম এখানে হরিণ দেখাশোনা করা হয়, তো আমরাও চেষ্টা করলাম যদি কিছু হরিণ আমরা দেখতে পাই। বিকেল 4টে এবং সকাল 9টা। তবুও ভেতরে আমরা হাঁটতে থাকলাম। এই জঙ্গলে অনেকটা কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হয়েছিল। তবে হ্যাঁ, এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল এবং চারপাশে বেশ একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ আমরা পেয়েছিলাম। এই বিভূতিভূষণ অভয়ারণ্য পারমাদান ফরেস্টে রয়েছে বিশাল বিশাল গাছ, ঘন জঙ্গল, বিভিন্ন রকমের পাখি, খরগোশ, গোসাপ, হনুমান, হরিণ। এটি একটি সংরক্ষিত অভয়ারণ্য। তো আমরা এখন এসে পৌঁছেছি বিভূতিভূষণ অভয়ারণ্যতে। ভেতরে ঢুকে পড়েছি টিকিট কেটে। 120 টাকা করে টিকিট, আর বাইক রাখলে বাইকের চার্জ হতে 30 রুপিস। তো পার হেড 150 করে পড়লো আর কি। যেটা এখানে আমরা এতক্ষণ ধরে ঘুরছি, এখনও অবধি জাস্ট একটা হরিণ ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তবে হরিণটা ক্যাপচার করার আগেই চলে গেল, জাস্ট মানে 2 থেকে 3 সেকেন্ড মতন ছিল, আমি দেখেছি। আমার মনে হয়েছে আমাদের মধ্যে সবারই, যারা যারা আমরা এসছি, যে এখানে রেটটা অনেকটা হাই। সেই তুলনায় এখানে কিছুই সেরকম দেখার নেই, এখন অবধি আমাদের চোখে কিছুই পড়েনি। যাই হোক, তো সাথে থাকো, দেখতে থাকো। তবে হ্যাঁ, পাওয়ার মধ্যে পাওনা ছিল পাশ দিয়ে বয়ে যাওয়া সরু ইছামতি নদী, এবং এই ইছামতি নদীতে ছোট্ট নৌকা ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম ওই পারে। ওই পারে যাই, তারপর জানাচ্ছি কি দেখতে গিয়েছিলাম। আমাদের মধ্যে থেকে কিছুজন গেলাম আর কিছুজন এখানে ওয়েট করলো। আমরা উঠছি এখন নৌকাতে, এখানেই বসলাম। আরে ওই দিকে যাচ্ছে কেন বেশি, এইদিকে বসো। বাহ, লাভলি। ইছামতির বুকে নৌকায় ভেসে এসে পৌঁছালাম গা ছমছমে মঙ্গলগঞ্জ কাটা সাহেবের নীলকুঠি। আনুমানিক 1803 সালে বনগাঁ নাটাবেড়িয়ার মঙ্গলগঞ্জের জমিদার ছিলেন মঙ্গলচন্দ্র আঁশ। তার পুত্র লক্ষণচন্দ্র আঁশ। বেশ কিছু সাহেব বন্ধু ছিল তার। সাহেব বন্ধুরা তাকে উপদেশ দেয় যে দেশে ফিরে নীল চাষ করে ব্যবসা করলে অনেক বেশি লাভবান হওয়া যাবে। এই লক্ষণচন্দ্র চাষিদের নীল চাষে উৎসাহিত করতে সক্ষম হন এবং অভিজ্ঞ চাষিরা বোঝেন যে নীল চাষে জমির উর্বরা মান ক্ষয় হচ্ছে, তাই তারা চাষ করতে অস্বীকার করে। কিন্তু ততদিনে জমিদার লক্ষণচন্দ্রের সাহেব বন্ধুরা সেখানে জাঁকিয়ে বসেছে, ফলে চাষিরা বিদ্রোহ ঘোষণা করলো, যা পরিচিত নীল বিদ্রোহ নামে। সাহেবরা তাদের নীলকুঠির ভূগর্ভস্থ কারাগারে বন্দি করে রাখে এবং সাহেবরা চাষিদের মনে ভয় জাগানোর জন্য কয়েকজন চাষিকে হত্যা করারও সিদ্ধান্ত নেয়। এই আলোচনা কয়েকজন চাষি শুনে নেওয়ায় তারা পাল্টা পরিকল্পনা করে এবং জানায় যে তারা চাষের জন্য রাজি যদি পারিশ্রমিক কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। চাষিদের এই শর্তে সাহেবরাও রাজি হয়ে যায়। এরপর সেই চাষিদের বাঁধন খুলে দিলেই তারা সবাই মিলে সাহেবদের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। সেই থেকেই এই কুঠিটির নাম হয়ে যায় কাটা সাহেবের নীলকুঠি। গা ছমছমে ভৌতিক পরিবেশ থেকে আবার নৌকায় করে ফেরা পারমাদান ফরেস্টে, কারণ সেখানেই আমাদের বাইকগুলো রাখা আছে। পারমাদান ফরেস্টের সংগ্রহশালাগুলো দেখে ফিরবো আমরা।
মতন আমাদের রাইডটা এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাপোর্ট সব সময় যেন থাকে আমার সাথে। টেক কেয়ার, বাই বাই।